নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে পোস্টপার্টাম ওয়েট লস নিয়ে আলোচনা করতে এলাম। এটা কিন্তু একটা খুবই জটিল বিষয়, কারণ সবাই মানে মোস্ট অফ দ্য উইমেন এই সমস্যার সম্মুখীন হন। কিন্তু এটা জেনে রাখা দরকার যে কোনো তাড়াহুড়ো নেই, খুব ধীর গতিতেই এটা ট্রাই করতে থাকুন। কিন্তু অবশ্যই মোটামুটি 6 মাস হয়ে গেলে ওয়েটটা লস করা খুবই প্রয়োজনীয়। 6 to 10 উইকসের মধ্যেও যদি শুরু করা যায় সেটা চেষ্টা করতে পারেন। তবে অবশ্যই তাদের কতটা কমপ্লিকেশন হয়েছিল ডিউরিং প্রেগন্যান্সি, সিজার ডেলিভারি কিনা, সেগুলো মাথায় রেখে এগুলো শুরু করা উচিত। তবে 6 মান্থস বাদ থেকে ওয়েট লস জার্নিটা শুরু করে দেওয়া ভালো, কারণ এটা বিভিন্নভাবে এফেক্টেড হতে পারে। এক তো হচ্ছে ওবিসিটিতে ট্রান্সফার হয়ে যাবে, সেটা খুবই ক্ষতিকারক শরীরের জন্য। আর সেকেন্ডলি মানে সেটা গ্র্যাজুয়ালি পোস্টপার্টাম ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর একটা বড় কারণ নেয়, আর যে কোনো লাইফস্টাইল ডিজিজের পরিণত হতে পারে। তো সমস্যাগুলো যেহেতু মানে যদি ওয়েট লস না করে, তো এরপরে একটা হতে পারে যে সদ্য মা হয়েছেন, সেটা 9 মাস ধরে ওয়েটটা গেইন করেছেন। তো সেই জন্য তাড়াহুড়ো করবেন না, কারণ যতটা সময় লেগেছে ওয়েটটা গেইন হতে, ওয়েটটা লস হতেও সেটার একটু সময় দেওয়া উচিত। অনেকেই আছে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ওয়েট লস করে ফেলতে চান, সেটা করলে হবে না। এই কারণেই যদি ব্রেস্ট ফিড করেন, তাহলে হচ্ছে ব্রেস্ট মিল্ক তৈরি করার জন্য একটা গুড ক্যালোরি ইনটেক দরকার। এটা একটা ফার্স্ট প্রায়োরিটি। আর অনেক ক্ষেত্রে আজকাল যদি ব্রেস্ট ফিডিং মাদার না হন, তাছাড়াও বডিকে একটা রিকভারি টাইমও দিতে হবে, কারণ বার্থ ইটসেলফ টেকস আ টোল মানে বডির উপরে। তো সেই জন্য সেটা মাথায় রেখেই ওয়েট লস জার্নিটা শুরু করুন। আর বিভিন্ন মহিলার বিভিন্ন রকম ডেলি রুটিন হয়, তাদের বাচ্চার সময়ের সাথে ঘুমানো বা জাগা, এটা তাদের খেয়াল রাখতে হয়। এরপরে হচ্ছে কেউ কেউ ওয়ার্কিং লেডি হন, তো সেটা তাদের কতটা ডেলি অ্যাক্টিভিটি হচ্ছে, তাদের মেটাবলিজমটা কত ঠিকঠাক আছে কিনা, সেগুলো সবটাই কিন্তু এই ওয়েট লস জার্নির মধ্যে মাথায় রেখে চলা উচিত। সেই জন্য একজন ডায়েটিশিয়ানের হেল্প নিয়ে যদি করতে পারেন খুবই ভালো হয়। আর আরেকটা যেটা কারণ হচ্ছে বিভিন্ন কারণে ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে যে একটা ডেলি রুটিনটা হ্যাম্পার হয়ে যায়, বিকজ বাচ্চার সময়ের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হয়। এরপর হচ্ছে রাত জাগে, তার জন্য একটা ম্যাসিভ স্ট্রেস হয়। এর জন্য কি হয়, শরীরে কর্টিজল লেভেলটা অনেকটা বেড়ে যায়, যেটা অ্যাপেটাইটটাকে অনেকটা বাড়িয়ে দেয়, সেই জন্য বারবার খিদে পেতে থাকে। তো সেই জন্য ভুলভাল খাওয়া, স্পেসিফিক্যালি যদি প্রিজারভেটিভ যুক্ত খাবার, ভাজাভুজি এগুলো খেয়ে নেওয়া হয়, তাহলে ওয়েটটা অটোমেটিকলি গেইন হয়ে যাবে। আর একটা বিষয়ও ওয়েট গেইন হয়ে যায়, সেটা হচ্ছে এই সময় একজন ল্যাকটেটিং মাদারের শরীরে প্রোল্যাক্টিন লেভেলটা ভীষণ হাই হয়। আর এই প্রোল্যাক্টিন লেভেল হাই হওয়ার কারণে খিদেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে শরীরে এমন একটি হরমোন আছে অ্যাডিপোনেকটিন, যেটা খিদে পাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু এই প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যেতে এই অ্যাডিপোনেকটিন কিন্তু শরীরে কমে যায়, যার ফলে খিদেটা অনেক পরিমাণে বেড়ে যায়। তো সেটাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে খাবার তালিকায় রাখতে হবে এক্সেসিভ প্রোটিন, লেন্টিলস বা লেগিউমস, নট সুগারি আইটেমস বা সিম্পল কার্বোহাইড্রেটস। আরেকটা কারণ আছে ওয়েট গেনের, সেটা হচ্ছে হাইপোপ্লেসিয়া। সেটা হচ্ছে বডিতে অনেক বেশি ফ্যাট স্টোরেজ করে মিল্ক প্রোডাকশনে সাহায্য করা। এটা অনেক ক্ষেত্রে অনেক মহিলার হতে পারে, সেক্ষেত্রে তখনও কিন্তু ফ্যাট ডিপোজিশনের জন্য ওয়েটটা গেইন হয়ে যায়। তো কিন্তু মাথায় রাখতে হবে যে ক্যালোরি ডিডাকশন করলে কিন্তু হবে না। যে অনেকে ভাবছেন যে এইগুলো হয়ে যাচ্ছে আমার, আমি মিল স্কিপ করতে থাকি, তাহলে হয়তো আমার ওয়েটটা লস হয়ে যাবে। সেটা করলে কিন্তু আপনাদের হবে না, বরঞ্চ সমস্যা বাড়বে। অনেক উইকনেস, অনেক টায়ার্ডনেস হয়ে যাবেন, ইরিটেবিলিটি হবে। তো সেক্ষেত্রে কিন্তু বডি হিলিং হবে না। যারা ব্রেস্ট ফিডিং মাদার, তাদের শরীরে
ব্রেস্ট মিল্ক তৈরি হবে না। তো ক্যালোরি কিন্তু ঠিকঠাক রাখতে হবে, লাইক 2500 থেকে 3000 ক্যালোরি অবধি একজন ব্রেস্ট ফিডিং মাদারকে কিন্তু রাখতেই হবে, নর্মাল একটা ওমেনের থেকে একটু বেশি ক্যালোরি। তা নইলে কিন্তু শরীরে অনেক বেশি দুর্বলতা তৈরি হবে আর কোনো কাজ মানে ঠিকভাবে করা যাবে না। তো সেই জন্য মিল স্কিপিং ইজ নট সাজেস্টেড, কিন্তু কি কি খাবেন সেটা আমি বলবো। মোস্টলি প্রোটিনস আর ভেজিটেবলস, ফ্রুটস। কার্ব নিলেও সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে, যেরকম হচ্ছে ওটস, বার্লি বা হোল হুইট প্রোডাক্টস বা লেন্টিলস, লেগিউমস, এগুলো ডায়েটে বেশি করে রাখা উচিত। আর সবজির মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, কলিফ্লাওয়ার, বেল পেপার্স, এইগুলো রাখুন, স্পিনাচ। আর রেগুলার যেরকম পটল, ঝিঙে, যেগুলো গ্রিন ভেজিটেবলস ডায়েটে রাখতে হবে। ফ্রুটসের মধ্যে সিজনাল ফ্রুটস তো অফকোর্স, তাছাড়াও যেগুলো যে বেশি করে রাখা উচিত লাইক ভিটামিন সি, যেগুলো ইমিউনিটি বুস্টার। আর এইগুলো খেলে যারা ব্রেস্ট ফিডিং মাদার্স, তাদের ব্রেস্ট মিল্কটাও ইমপ্রুভ হয় প্রোডাকশনে। আর ডায়েট ছাড়াও রাখতে হবে এক্সারসাইজ। তবে যারা সিজারিয়ান ডেলিভারি করেছেন তারা অবশ্যই তাদের ডক্টরের পরামর্শ নিয়েই এক্সারসাইজ শুরু করবে। তবে আফটার 6 মান্থস নর্মালি সাজেস্ট করা হয়। আর অবশ্যই তাদের স্লিপ সাইকেলটা ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, জানি এটা খুবই ডিফিকাল্ট, একটা ছোট বাড়িতে বেবি থাকলে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট স্টিল যখনই সময় পাওয়া যাবে, যদি বাচ্চার সাথে সময় মিলিয়ে যদি স্লিপ সাইকেলটা ঠিক করা যায়, সেটা চেষ্টা করুন। আশা করি পোস্টপার্টাম ওয়েট লস করতে আপনারা সক্ষম হবে। আর আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে ফার্স্ট প্রেগনেন্সির ওয়েটটা গেন হয়ে গেলে যদি তখন মানে কিছুদিন বাদেই যদি ওয়েট লস না করে সেকেন্ড প্রেগনেন্সি করে, তাহলে কিন্তু ওয়েট লস জার্নিটা আরো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কাজেই যখনই প্রেগনেন্ট হয়েছেন তার 6 মান্থস বাদে থেকেই ওয়েট লস জার্নিটা শুরু করা ইজ রেকমেন্ডেড। নমস্কার।